আচ্ছা, এখন এটা আহ, যদি ভেক্টর অথবা নিউটনীয় বলবিদ্যা অথবা তোমার ভেক্টর শিফটিং যদি খুবই ভালোভাবে মনে থাকে, তাহলে এটার অ্যান্সার ম্যাথ না করে বলে দেওয়া যায়। এটার লব্ধি এই কত হবে একটু চিন্তা করে তো। খুবই সহজ, চিন্তা করে বলো এর লব্ধি কত হবে। এটার লব্ধি হবে এডি প্লাস ডিসি প্লাস বিসি, এগুলো নাকি এরকম? না না, এখানে এখানে বলছে সবগুলা সবগুলা বলের মান হচ্ছে পি। এইখানে আমাদের বলছে। আচ্ছা, এখন তুমি এখানে এখানে ধরে নাও যে পি এর মান হচ্ছে 10 নিউটন করে, সবগুলা বলের মান 10 নিউটন, তাহলে এদের এই সব চারটা বল মিলে লব্ধি এখানে কত নিউটন হবে বলো? পারবে না? হুম। না পারলে সমস্যা নাই। তো না পারলে কি বলবো? তুমি বলো, আমার ভুলে গেছি। তো দেখো, আমরা যদি এখানে ভেক্টর শিফটিং করি, তো তুমি ভেক্টর শিফটিং এর জন্য যে কোনো একটা পয়েন্ট এখানে চুজ করতে পারো, এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট চুজ করলে সেম অ্যান্সারই আসবে। দেখো, আমরা যদি এখানে বি পয়েন্টটা এখানে চুজ করি ভেক্টর শিফটিং এর জন্য, আমরা বি পয়েন্টটাকে এখানে চুজ করলাম। আচ্ছা, এখানে বি পয়েন্টে এ বি বরাবর পি বলটা কিন্তু এখানে বি পয়েন্ট থেকে সামনের দিকে এখানে যাচ্ছে, তাহলে আমরা বি পয়েন্টটাকে যদি এ বি বরাবর যে বলটা ক্রিয়াশীল সেটা পাদবিন্দু হিসেবে দেখাই, তাহলে এটা যাবে এই বরাবর। এটা বুঝছো? হুম। আবার ডি থেকে সি বরাবর যে বলটা এখানে ক্রিয়াশীল, ওইটাকেও কিন্তু, যেহেতু ডিসি এবং এবি পরস্পরের সমান্তরাল, তাহলে ডিসি বলটাকেও কিন্তু এবি বরাবর এখানে নিয়ে আসা যায় সমান্তরালে ভেক্টর শিফটিং করে। তাহলে ডিসি বরাবর যে বলটা ক্রিয়াশীল থাকবে ওইটাও বি বিন্দু থেকে এদিক বরাবরই এখানে ক্রিয়াশীল থাকবে, এটাও হবে পি। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, আমরা যদি এ ডি বলটাকে বি বিন্দুতে শিফট করি, তাহলে এটা ডিরেকশন হবে ঊর্ধ্বমুখী, এটার মান হচ্ছে পি। এবং সি বি বরাবর যেটা ক্রিয়াশীল, এটা তো বি বিন্দু থেকে নিচের দিকে এখানে ক্রিয়াশীল থাকবে, তাহলে এটার মান হচ্ছে পি। তাহলে বি বিন্দুতে ভেক্টর শিফটিং করলে সিনারিওটা এরকম হয়। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এটা বলো, এখন এখানে বি বিন্দুতে সবগুলা বলো লব্ধি কত, বলো দেখি। এখন তো পারা উচিত। মনে বুঝতেছে না? মনে নাই কি। এখানে মনে না থাকার কি আছে, এটা তো এমনিতে দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, এই যে এই বল আর এই বলের লব্ধি কত হবে? এটা হবে 0। তাহলে এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর দুইটা বলের লব্ধি হচ্ছে 0, তাহলে এটা হিসাব থেকে বাদ কারণ এটা 0। তাহলে এখানে থাকে আমাদের এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল দুইটা পি, তাহলে এদের লব্ধি কত? 2p। 2p। তাহলে একটা 0 আর একটা 2p।
তাহলে এখানে টোটাল এই লব্ধি এখানে কত হবে? 2p হবে। 2p। ওকে, এখন যদি আমাদের এই যে এইখানে ওয়াই অক্ষ বরাবর ধরো যে এই দিকে একটা বল যদি থাকতো পি, অথবা এই দিকে একটা বল যদি থাকতো পি, তাহলে তখন আমাদের পি এবং 2p এর লব্ধি তখন নেওয়া লাগতো এই বরাবর, অথবা এখানে ওয়াই অক্ষের এই নিচের দিকে যদি একটা বল থাকতো তখন আমাদের লব্ধি নেওয়া লাগতো এই বরাবর। যেহেতু এখানে কোনো বল নাই ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমাদের শুধুমাত্র লব্ধি হবে 2p। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবং এইখানে বলছে যে লব্ধির মান এবং এখানে ক্রিয়া রেখা, তাহলে আমাদের ক্রিয়া রেখা, এখানে আমরা চিত্র রেখে এটা কি বুঝলাম, এখানে ক্রিয়া রেখা হচ্ছে এই বরাবর না, এটা হচ্ছে আমাদের লব্ধির ক্রিয়া রেখা। তাহলে এখানে লব্ধির এখানে ক্রিয়া রেখা হচ্ছে ডিসি এর সমান্তরালে এ বি বরাবর। এটা লব্ধি আমাদের কাজ করবে এবি বরাবর ডিসি এর সমান্তরালে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এই ম্যাথটা যদি আমরা এমনিতে সলভ করতে যাই, এইটা অনেক বড় হবে, কিন্তু যদি এটা পরীক্ষায় আসে তাহলে এটা আসলে অনেক বড় করে সলভ করে দেখাইতে হবে। আচ্ছা, ওইটা একটু দেখাই। এই ম্যাথটা কিন্তু এমসিকিউ তে আসার মতো খুবই ইজি একটা প্রশ্ন। তো তাহলে এ বি সি ডি, আমাদের বলগুলো ছিল এ বি বরাবর, সি থেকে বি বরাবর, ডি থেকে সি বরাবর, এবং এ থেকে ডি বরাবর। আচ্ছা, এখানে এই প্রথম ক্ষেত্রে এখানে খেয়াল করো, এডি এবং এবি বরাবর যে দুইটা বল এখানে ক্রিয়াশীল, এখানে দুইটার মানই আসছে পি। এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এবং এদের যে লব্ধি, এইটা এটার এই কর্ণ বরাবর এই কাজ করবে, এটা না? হ্যাঁ। তাহলে এখানে আমরা আর স্কোয়ার সমান কি লিখতে পারবো? পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, 2p ইন্টু পি কস 90 হবে, কারণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো ওইটা লিখলাম না। তাহলে এখানে আর স্কোয়ার সমান হচ্ছে 2p স্কোয়ার হবে, আর সমান হচ্ছে √2p। তাহলে আর এর মান হচ্ছে √2p। আচ্ছা, এখন আমি যদি সি বিন্দু থেকে আরটাকে আমি একটু এখানে বর্ধিত করি, তাহলে এটা হচ্ছে আর, তাহলে আর এর মান হচ্ছে √2p। ওকে, এবং এইখানে এই যে এই বলটাকে ডিসি বরাবর, এই বলটাকে একটু এখানে বর্ধিত করলাম, তাহলে এটা হচ্ছে পি, এবং এইখানে এই বরাবর একটা বল ক্রিয়াশীল আছে সিবি বরাবর, এইটাও তো পি। তাহলে এখন আমাদের সি বিন্দুতে তিনটা বল এখানে আমরা ক্রিয়াশীল এখানে পাইলাম। আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? এটা ম্যাথ করে বের করার দরকার নাই, চাইলে করতে পারো। তবে এই কোণটা কত ডিগ্রি হবে বলো? 45। কিভাবে 45? এটা যেহেতু বর্গ, তাহলে বর্গের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর দুইটা বলে যেহেতু সমান, তার মানে এটা মাঝ বরাবর ক্রিয়া করবে। হ্যাঁ, এই এখন কারণে এটা যদি ফোর্টি এই ফাইভ যে এই কোণটা 45 যদি হয়, তাহলে এই যে এই কোণটা 45 হবে। আচ্ছা, এখন আমাদের এই তিনটা বলের লব্ধি এখন বের করতে হবে।
আচ্ছা, তাহলে এই তিনটা, তাহলে আমরা যদি এখানে ধরে নেই সি বিন্দুতে ক্রিয়ারত বল তিনটি লব্ধি, আমরা যদি একবার আর এইখানে ধরে নিই এটাকে R1 আমরা এইখানে ধরে নিই, তো এখন এই যে যদি আমাদের একাধিক বল ক্রিয়াশীল থাকে সেইখান থেকে আর এর মান অথবা থিটার মান বের করার জন্য আমরা এখানে এই লম্বাংশটা অ্যাপ্লাই করব। তো লম্বাংশ অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে সুইটেবল এই ডিরেকশন হচ্ছে পি। তাহলে আমরা যদি এখানে পি বরাবর পি বরাবর লম্বাংশ নিয়ে পাই। আচ্ছা দেখো, এখন যেহেতু আমাদের আর এখানে কোন দিকে হবে আমরা শিওর না, তো তাহলে আমরা এখানে শুরুতে এই কি লিখবো, R1 কস থিটা। আমরা এখানে ধরে নিব যে প্রথমে R1 পি এর সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা আমরা যদি এখানে ধরে নেই যে পি এর দিকে আর এর যে উপাংশ এটা হবে R1 কস থিটা, তাহলে বাকিগুলো এখানে কি হবে, পি এর ক্ষেত্রে হবে কস 0, রুট 2 পি এর ক্ষেত্রে কস 45। আবার এইখানে এই যে নিচের পি এর ক্ষেত্রে এটা কি হবে, কস 90 হবে না? হ্যাঁ, আচ্ছা না, সরি, কস 90 হবে না, এখানে কস 90 না হয় এটা কত হবে বলো তো দেখি। এই যে দেখো এখানে কেন কস 90 হবে না, আমরা সবসময় কোণ কিন্তু একই দিক থেকে নিব। আচ্ছা এখানে একটু খেয়াল করো, আমরা এটা প্রথম ক্ষেত্রে ধরে নিব যে লব্ধি এই বরাবর কাজ করে, এই তিনটা বলের লব্ধি R1, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এইটা হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি নিব এন্টি ক্লকওয়াইজ, এবং পি এর সাথে এই যে আমাদের এই পি এর সাথে নিচের পি এর এই কোণটা কি এন্টি ক্লকওয়াইজ, এখানে ক্লকওয়াইজ নাকি এটা ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এখন তুমি যদি তিনটা কোণই এন্টি ক্লকওয়াইজ নিতে চাও তোমার এই কোণটা নেওয়া লাগবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে কত হবে, 180 প্লাস 90 মিলে হবে 270, এটা বুঝছো? হ্যাঁ, তাহলে এখানে লেখার সময় কিন্তু সাবধান, তুমি যদি এখানে কস 90 লেখো তাহলে কিন্তু এটা সম্ভবত অ্যান্সার আসবে, কারণ এই যে কস 270 এর মান এই কত এটা দেখো তো, কস কস 270 মান মেবি জিরোই আসে না, কস 270 মান কিন্তু জিরোই আসে। তো তোমার কস 90ও জিরো আসবে, কস 270ও জিরো আসবে, কিন্তু তোমার মানে সমীকরণ ভুল হবে কিন্তু অ্যান্সার ঠিক হবে আর কি। তো সমীকরণ ভুল হইলে স্যাররা যদি এটা মানে প্রথমে এটা নজরে নেয় যে তুমি সমীকরণ লিখতে তুমি বুঝো নাই, তখন কিন্তু নাম্বার কমাই দিবে। এখন তুমি এখানে 90 ডিগ্রি লিখতে পারো, তুমি এখানে এটা কিভাবে 90 ডিগ্রি লিখতে পারবো, আমরা যদি এই কোণটা নিই মানে যেটা 90 ডিগ্রি, এইটা আমাদের এখানে কি হিসাবে আছে, এটা পি এর সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে আছে না, তাহলে ঘড়ির কাঁটার দিকে। আমরা যদি এন্টি ক্লক মানে যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইগুলাকে আমরা যদি পজিটিভ ধরে নিই তাহলে যেটা ক্লকওয়াইজ আছে এটা কি হবে, এটা হবে নেগেটিভ। তাহলে হয় তুমি প্লাস 270 লিখতে হবে নাহলে মাইনাস 90 লিখতে হবে, এটা বুঝছো? নেট চলে গেছে। এখন এইখানে পি, এটা হবে √2p, কস 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে এটার মান হচ্ছে 0। এবং আমরা এখানে যদি কস -90 লিখতে পারবো, আমরা যদি কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, সেই ক্ষেত্রে এটা 0 হবে, কিন্তু আমাদের সমীকরণ লেখার সময় অবশ্যই
কস 270 লিখতে হবে অথবা কস -90 লিখতে হবে। তাহলে এটা পি, √2 বাদ দিলে এটাও পি। তাহলে এখানে R1 কস থিটা, এটার মান হচ্ছে 2p। আবার তাহলে আমরা এখানে যদি সাইনের ক্ষেত্রে লিখি সেম সমীকরণ, জাস্ট কজের জায়গায় সাইন হবে। তাহলে এটা 0। এখানে sin 45 এর মান 1/√2, √2 বাদ গেলে পি হবে। আর এটার মান হচ্ছে -1, তাহলে এটা হচ্ছে -পি। আচ্ছা, এখানে R1 হবে, R1 সাইন থিটার মান আসে তাহলে 0। আচ্ছা, তাহলে এখন এই টাইপের ফরম্যাট। আচ্ছা, আবার নেট কি চলে আসছে? হ্যাঁ। আচ্ছা, তো আমি ভাবলাম যে এই ম্যাথটা তো রেকর্ড থাকতেছে ওই জন্য লিখছি আর কি। আচ্ছা, দাঁড়াও, এটা আবার একটু তাহলে বুঝাই দিই। আচ্ছা, কোন পর্যন্ত শুনছো? এই যে কস পি। -90 যে এখানে লেখা যাবে, এটা এটা শুনছো? না। আচ্ছা, দাঁড়াও আবার বলতেছি। তাহলে এখানে কস 270 হবে, সেটা তো বুঝছো যে আমরা যদি এখানে প্রতিটা যদি সেম ডিরেকশনে নেই তাহলে এখানে কস 270 লেখা যাবে। এই পর্যন্ত তো বুঝছো আশা করি। হুম। আচ্ছা, এখন এটা যেটা বলতেছিলাম যে এই যে এই পি এর সাথে নিচের পি এর, আমরা যদি এই কোণটা যদি আমরা নিতে চাই, মানে এই যে এই 90 ডিগ্রি কোণটা যদি আমরা নিতে চাই, এইটা আমাদের কোন ডিরেকশনে আছে? এটা এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে না, এই 90 ডিগ্রি কোণটা? এটা বুঝো নাই? বুঝছি। আচ্ছা। আচ্ছা, এখানে খেয়াল করো, আমি এই চিত্রটা একটু আবার একটু এখানে ছোট করে আঁকাই। এইদিকে ছিল একটা পি, হ্যাঁ, আর এইদিকে হচ্ছে একটা পি। আমাদের মেইনলি ডিরেকশনটা আমাদের নেওয়া লাগবে, এই ডিরেকশনটা যেটা যেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ। এই ডিরেকশনের জন্য কোণ কত? 270 না? আর হচ্ছে যে হ্যাঁ। আমরা যদি এই কোণটা যদি আমরা লিখতে চাই, এই যে এই কোণটা, এটা কত, 90 ডিগ্রি না? হুম। তো 270 এন্টি ক্লকওয়াইজ হিসাবে এটা হচ্ছে প্লাস। কিন্তু তুমি যদি এখানে 90 ডিগ্রি লিখতে চাও, এটা আমাদের ক্লকওয়াইজ আছে, তাহলে এটা যদি এন্টি ক্লকওয়াইজ প্লাস হয় তাহলে ক্লকওয়াইজ হবে মাইনাস। তাহলে আমরা যদি এই 90 ডিগ্রি লিখতে চাই আমাদের -90 লিখতে হবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমরা হয় +270 লিখতে পারবো অথবা -90 লিখতে পারবো। এটা ক্লিয়ার? হুম। তাহলে তোমার কস 270 লিখলেও হবে অথবা -90 লিখলেও হবে, কিন্তু +90 লিখলে সমীকরণ ভুল হবে। কিন্তু অ্যান্সার দুই ক্ষেত্রেই সেম আসবে। দেখো, এখানে কস 270 এর মান হচ্ছে 0। এখন কস -90 কে আমরা তো জানি কস -থিটা সমান প্লাস কস থিটা লেখা যায়। তাহলে কস -90 সমান কি হবে? প্লাস কস 90 হবে না? হ্যাঁ, হবে। তাও তো এটা আলটিমেটলি জিরোই আসে। আমাদের 270 লেখো, +90 লেখো, -90 লেখো, সব ক্ষেত্রেই জিরো আসতেছে, কিন্তু +90 শুরুতেই লিখলে সমীকরণটা ভুল হবে। এটা আশা করি বুঝছো। এটা ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে পি কস 0-র মান তো 1, তাহলে এখানে পি √2 কস 45 এর মান 1/√2। আর এটা তো কস 270 এর মান 0, তাহলে এটা 0। √2 বাদ দিলে থাকে শুধুমাত্র পি, তাহলে পি প্লাস পি মিলে হবে 2p। তাহলে R1 কস থিটার মান 2p। তাহলে আমরা এটা এখানে কজের জন্য লম্বাংশ নিয়েছি। আমরা যদি সাইনের জন্য লম্বাংশ নিই তাহলে আমাদের নিয়ম কি, জাস্ট কজের জায়গায় সাইন বসবে। এখানে তাই করছি, জাস্ট এখানে কজের জায়গায়
সাইন নিয়ে আমরা মানে উলম্বর ক্ষেত্রে যেটা লম্বাংশ ওইটা লিখছি আর কি। তাহলে সাইন জিরোর মান 0, √2 পি সাইন 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে √2 বাদ যাবে, থাকবে পি। এবং সাইন সাইন 270 এর মান হচ্ছে -1, তাহলে এটা কি হবে, -p হবে। তাহলে পি মাইনাস পি হচ্ছে 0, তাহলে R1 সাইন থিটার মান হচ্ছে 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এখন আমাদের এখানে বের করতে বলছে লব্ধির মান, অর্থাৎ R1 এর মান বের করতে হবে। তাহলে R1 এর মান আমরা এখান থেকে কিভাবে বের করব, দুইটাকে বর্গ করে যদি যোগ করে দেই, এই নিয়মটা আমরা অনেক আগে থেকে জানি। তাহলে এটা হবে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, এইখানে 2p² প্লাস 0 স্কোয়ার মানে 4p², সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা মিলে 1, তাহলে R1 সমান হবে 2p। তাহলে আমাদের ফাইনাল লব্ধি আসলো 2p। এই যে এত এত কাহিনী করার পরে লব্ধি আসলো 2p। আর এটা যেটা বুঝাইছিলাম, এটা কিন্তু চোখের দেখা এটা করা যায় যদি ফিজিক্সের থিওরি ক্লিয়ার থাকে আর কি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এই যে এখানে কি হবে, R1 সাইন থিটা / R1 কস থিটা, এটা হচ্ছে 0/2p। তাহলে টেন থিটার মান হচ্ছে 0, টেন থিটা 0 মানে থিটা সমান 0। থিটা সমান 0 বলতে এখানে কি বোঝায়, আমরা R1 এর ডিরেকশন এই নিছিলাম পি বরাবর, তাহলে পি এর সাথে কোণ 0 ডিগ্রি বলতে পি এর দিক বরাবরই এইখানে লব্ধিটা ক্রিয়া করবে। বুঝছো? হ্যাঁ, তাহলে এই বরাবর তো ডি সি ছিল, তাহলে লব্ধিও কাজ করবে এই বরাবর। তা আমরা তো একটু আগে এটা বের করছিলাম না যে আমরা বি বিন্দুতে শিফটিং এই করছি জন্য এখানে লব্ধিটা আমাদের বের হয়েছে ডিসি এর সমান্তরালে। এখন তুমি যদি সি বিন্দুতে শিফটিং করতা, তাহলে লব্ধি হইতো এই বরাবর। অর্থাৎ এখানে এই যে ডিসি এর সাথে একই দিকে বা ওর সাথে সমান্তরাল বলতে তো একই বোঝায়, আমাদের আমাদের ভেক্টরে তো সমান্তরাল বলতে যা বোঝায় একই দিক বলতে তো তাই বোঝায়, কারণ আমরা এটাকে শিফটিং করে এই জায়গা থেকে এই জায়গায় অথবা এই জায়গা থেকে এই জায়গায় এমনিতে নিয়ে আসতে পারবো। তো ভেক্টরের ক্ষেত্রে সমান্তরাল মানেও যা একই দিক বলতে তাই। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে, এইগুলা কিন্তু নিজের হাতে প্র্যাকটিস না করলে এগুলো জীবনেও হবে না। এবং আমি চেষ্টা করছি যে এগুলা যত ভালোভাবে বোঝানো সম্ভব আমি বুঝাইছি। আচ্ছা, p 3p √3p এবং √3p মানের একতলীয় চারটা বল ও এ ও বি ও সি ও ডি রেখা বরাবর ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে এখানে চারটা ও এ ও বি ও সি ও ডি, তাহলে ওটা হবে সবার জন্য শুরুর বিন্দু। তাহলে আমরা যদি এখানে এই প্রথম রেখাটাকে দিই ও এ, তাহলে এ ও বি বলছো 60 ডিগ্রি, তাহলে ও এর সাথে ও বি রেখার যে কোণ এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, এটা বলছে 60 ডিগ্রি, আচ্ছা আপাতত থাকুক। তারপর বি ও সি, আচ্ছা তাহলে ও বি এর সাথে সি কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এটা কিভাবে আঁকবো, এইটার সাথে 90 ডিগ্রি করে আমাদের আঁকতে হবে, যদিও প্রপারলি হয় নাই, আচ্ছা যাই হোক। এই যে এই কোণটা হচ্ছে এক সমকোণ আমাদের প্রশ্ন অনুযায়ী, এবং সি এর সাথে ডি এর কোণ হচ্ছে 120। তাহলে এটা, আচ্ছা দেখো এটা আমরা কিভাবে আঁকবো, এখানে খেয়াল করো, এখানে কিন্তু চিত্র আঁকার ক্ষেত্রে খুবই সুবিধা। এইটা 60, এইটা 90 হলে এইটা এটা কত হবে বলো তো? অথবা এটা হবে 30। হ্যাঁ, এটা হচ্ছে 30। আচ্ছা, তাহলে
সি এর সাথে ডি এর কোণ যদি 120 ডিগ্রি হইতে হয়, তাহলে এখন আমরা ডি রেখাটা কিভাবে আঁকবো বলো? একবার বলো তো। এইখানে বলছে দেখো, সি ও ডি এই কোণটা আছে 120 ডিগ্রি, মানে ওসি রেখার সাথে ওডি রেখার কোণ হবে 120 ডিগ্রি। তাহলে আমরা ওডি রেখাটা একটু কোন দিকে আঁকবো? নিচের দিকে। এইদিকে, এইদিকে না এইদিকে না, কিভাবে আঁকবো? নিচের দিকে তো অনেক ভাবে আঁকা যায়। এটা হচ্ছে বি, বি এর, বি এর বিপরীতে। বি বরাবর এইটা এইভাবে হবে? না। তাহলে সহজ জিনিসটা বুঝতেছো না? এইখানে দেখো, এখানে বলছে যে ও সি ডি বা সি ও ডি, তার মানে ডি রেখাটা যে যেদিকে আঁকবো, ও সি রেখার সাথে ওডি রেখার কোণ যদি 120 ডিগ্রি হইতে হয়, এই কোণটা অলরেডি 30 ডিগ্রি। তাহলে 120 আঁকতে গেলে এটা যে লম্ব ভাবে আঁকতে হবে, এটা বুঝতেছো না? এটা লম্ব ভাবে হ্যাঁ, আঁকলে বুঝছি। তো এই কোণটা হবে 90 ডিগ্রি, আর ওইখানে 30 ডিগ্রি মিলে 120। তাহলে এটা হবে ওডি। বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন এখানে চিত্র আঁকার সময় কিন্তু এগুলা মানে এখানে দেখতে হবে। এখন যদি তোমার চিত্র আঁকাইতে উল্টাপাল্টা হয়, তাহলে সমীকরণ লিখতেও কিন্তু এখানে উল্টাপাল্টাই হবে। আচ্ছা, এই যে আমরা একটু আগে যে নিয়মের ম্যাথটা এখানে করে আসলাম, এখানে সেম নিয়ম এটা। তাহলে আমরা এখানে লব্ধি যে কোনো একদিকে এখানে ধরে নিব। আচ্ছা, তাহলে আমরা এখানে আগে বলগুলা লিখি। এটা হচ্ছে পি, এরপরেরটা হচ্ছে 3p, এরপরেরটা হচ্ছে √3p, এরপরেরটা হচ্ছে √3p। তাহলে আমরা এখানে এখানে প্রথমে ধরে নিব যে পি এর সাথে লব্ধি থিটা কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এটা আপাতত এখানে এখানে আমরা ধরে নিই যে লব্ধি হচ্ছে এটা, এবং পি এর সাথে এটার কোণ হচ্ছে থিটা। হ্যাঁ, এখন এই লম্বাংশের সমীকরণ গুলো বলো তো দেখি। আর কস থিটা আচ্ছা, দাঁড়াও এটা ইজ লিখি। ইকুয়াল টু, আচ্ছা, হ্যাঁ, আর কস থিটা। পি কস 0 প্লাস 3p কস 60 হুম, তারপর √3p কস 150। হ্যাঁ, কস 150। তারপর আর নাই? আরেকটা আসছে তো, √3p কস 270। হুম, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর কস থিটা। এইগুলো মেইনলি নিউটনের বলবিদ্যার ম্যাথ। এই যে এই টাইপের ম্যাথ এই চ্যাপ্টারে আসবে না, কারণ এই চ্যাপ্টারে আমাদের সব ম্যাথ আসবে প্রমাণ টাইপের, বাট আসতে পারে। আসবে না যে এমন না, আসতে পারে আর কি। তো এগুলো শিখে রাখা লাগবে, এগুলো মেইনলি ফিজিক্সে আসার মতো। তাহলে p cos 0 মানে এটা হচ্ছে p cos 60 মানে হাফ, তাহলে এটা হচ্ছে 3p/2। √3p cos 150 মান কত?
এটা এটা কত, -√3 সম্ভবত, √3/2। আর cos 270 এর মান তো 0, আমরা একটু আগে দেখে আসছিলাম। তাহলে পি, এটা হচ্ছে 3p/2, √3 মিলে 3, এটা হচ্ছে 3p/2। তাহলে এখানে থাকে শুধুমাত্র পি। আর আমরা যদি সাইনেরটা নেই তাহলে এখানে জাস্ট কজের জায়গায় সাইন আসবে। এটা 0, এটা হচ্ছে √3/2। সাইন 150, সাইন 150 হচ্ছে 90 + 16, তাহলে cos 16 মানে হচ্ছে হাফ। আর এটার মান হচ্ছে -1। 3√3। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, এইখানে আছে তিনটা √3p/2, এইখানে একটা √3p/2, তাহলে এটা উল্টা হয়ে গেল, না প্লাসই আছে তো। তাহলে এটা কি হবে, চারটা √3p/2, এটা বুঝছো? হ্যাঁ। তাহলে 4/2 হবে 2√3p, একটা √3p বাদ দিলে থাকে শুধুমাত্র √3p। তাহলে আমরা যদি এই দুইটাকে এইখানে বর্গ করে যোগ করি, তাহলে এখানে আমাদের ভিতরে থাকবে sin²θ, cos²θ, এখানে আছে p², এখানে 3p²। তাহলে আর আর সমান হবে 2p। আর r sin θ/r cos θ দিলে হবে tan θ। আর sin θ মান হচ্ছে √3p, তাহলে থাকে √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এই থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। আর হচ্ছে যে এই যে এই চারটা ম্যাথ বাদে বাকিগুলো আছে ডিলিট হয়ে গেছে আর কি। তো আমি এগুলা দেখি, যদি এগুলো ইউটিউবের ভিডিও থেকে ছবি তুলে এখন এগুলো দিয়ে দেবো এখন। তবে একটু টাইম লাগবে আর কি, আজকে আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। আচ্ছা। তো ঠিক আছে।